শুক্রবারের সকাল। অফিস নেই, স্কুল কলেজ সব বন্ধ। তবুও 2 মিনিট স্বস্তির নেওয়ার সময় নেই, কারণ পুরো এক সপ্তাহের কাজ শুক্রবারে গুছিয়ে রাখতে হয়। এই যে সাদি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছে। ওয়াশরুমে বালতিতে পানি নিয়ে তাতে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছে। রান্না শেষে সেগুলো আবার কাচতে হবে। সোয়াও থেমে নেই, সেও সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তবে তার কোনো কাজ নেই, সে ফ্রি। তার একমাত্র কাজ হচ্ছে তার সুইট কিউট বরটাকে জ্বালানো। তাকে একটুখানি রোমান্টিক করার দায়িত্ব পড়েছে তার উপরে। আয়নার সামনে বসে নিজেকে পরিপাটি করে সাজিয়েছে সোয়া। সময় নিয়ে সুন্দর করে সেজেছে। সাজের বেলায় সে কখনোই তাড়াহুড়ো করে না। মানুষ সাজেই তো নিজেকে সুন্দর দেখাতে, তো তাড়াহুড়ো করে কেন নিজেকে সুন্দর করে তুলবো? আস্তে আস্তে রয়ে সয়ে সুন্দর করে তুলবে। এই যে সোয়া, সে ভোর 5টায় ঘুম থেকে উঠেছে। মার্জনিত কারণে নামাজ মিস গিয়েছে, তাই গোসল সেরে সাজতে বসেছে। এখন সকাল 7:40। এখন তার সাজা শেষ হলো। নীল রঙের 3 পিস, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, 2 হাত ভর্তি নীল কাঁচের ছড়ি, লম্বা চুলগুলো সুন্দর করে আশ্রে ছেড়ে দিয়েছে। আর লাস্টবার আয়নায় নিজেকে দেখে গুটিসুটি পায়ে এগিয়ে যায় কিচেনে। সেখানে সোয়ার সুন্দর শেফ খুবই মনোযোগ দিয়ে রান্না করছেন। সোয়া প্রথমে পিছন থেকে জড়িয়ে ধরে সাদিকে। টকটকে ঠোঁট দুটো লাগিয়ে দেয় সাদা টি শার্টে। সাদি কোনো রিয়াকশন করে না, চুপচাপে রুটি বেলতে থাকে, যেন সে জানেই না এখানে কেউ এসেছে এবং তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। সোয়া বিরক্ত হয়ে ছেড়ে দেয় সাদিকে। পাথর লোক একটা। আরে ভাই, তোর বউ তোকে জড়িয়ে ধরেছে। কোথায় তুই একটু মুচকি হেসে বউকে জড়িয়ে ধরবি? একটু প্রশংসা কর। তা না, হনুমানের মতো নো রিয়াকশন। চোখ মুখ কুচকে সাদির পাশে চুলার কাছাকাছি বসে পড়ে সোয়া। হাতে ছড়িগুলো নাড়তে নাড়তে বলে, আমাকে আজকে শাবনূরের মতো লাগছে না? লাগছে আমি জানি, কিন্তু আমি দেখতে সুন্দরী। নায়িকা হতে পারতাম, আমি হলাম না। অবশ্য এখনও চাইলেও হতে পারি। সাদির ঠোঁটটা একটু বাঁকায়, যেন তাচ্ছিলে হাসতে চাইল। সোয়া গাল ফুলালো। বিশ্বাস করলো না সাদি। সত্যি আমি সুন্দরী, আমি নায়িকা হওয়ার ক্ষমতা রাখি। জায়েদ খানের। সাদি ছোট্ট করে বলে। সোয়া চোখ দুটো বড় বড় করে ফেলে। অপমান করলে নাকি? এক লাফে নেমে পড়ে। উদ্দেশ্য ঝগড়া করবে সাদির সাথে। আঙ্গুলে তুলে কিছু বলতে যেতেই থেমে যায় সোয়া। সে তার ব্যস্ত শেপের উপর বড় সড়ো একটা ক্রাশ খেলো এখনই। ঘামে ভিজে গেছে লোকটা। কপাল বেয়ে শুয়ে শুয়ে গাল বেয়ে গলার ওই উঁচু কণ্ঠনালীর উপর দিয়ে বেয়ে শার্টের ভিতরে ঢুকে যাচ্ছে। গোলাপি ঠোঁট জোড়া একটু পর পরে জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। গরমে যে লোকটার কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা হয় না সোয়ার। তবে এই মুহূর্তে লোকটাকে খুবই আকর্ষণীয় লাগছে। লোকটা কি জানে তার বিয়ে করা বউ তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে? গিলে খাওয়ার কথা মনে হতে সোয়ার একটা অদ্ভুত ইচ্ছে জাগ্রত হয় মনের মধ্যে। ব্যস্ত শেফের ওই ঘামে ভেজা গলায় টুপ করে একটা চুমু খেতে। খাবে কি? লোকটা কি মারবে? দূর, মারলে মারুক, তবুও তো চুমু খাওয়া হলো। মার খাওয়ার ভয় করলে এই জীবনে আর চুমু খাওয়া হবে না। মনকে বুঝিয়ে এক বুক সাহস নিয়ে এগিয়ে যায় সোয়া। লোকটার একদম পাশ ঘেঁষে দাঁড়ায়, চোখ দুটো বন্ধ করে 2 পায়ের গোড়ালি উঁচু করে সাদির গলার কাছে মুখটা নিয়ে শট করে একটা চুমু খেয়ে ফেলে সাদির গলায়। ব্যস্ত হয়ে রুটি বেলতে থাকা সাদির হাত দুটো থেমে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। সোয়া 2 পা পিছিয়ে এসেছে, হাত পা কাঁপছে তার। চোখ দুটো খুলতে পারছে না। মনে মনে থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার একটা থাপ্পড় খেয়ে চলে যাবে কিচেন থেকে। আজকে দিনের মধ্যে আর লোকটার আশেপাশে আসবে না। চুমু খেলো মনের স্বাদ মেটাতে, কিন্তু মনের স্বাদ তো মিটলই না, উল্টো মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। নিজেই নিজের উপর বিরক্ত এখন সোয়া। সাদির কোনো রিয়াকশন না দেখে ফিটফিট করে চোখ খুলে তাকালো সোয়া। পাষাণ সাদি এখনও আগের মতোই কাজ করে যাচ্ছে, যেন তার সাথে কিছুই হয়নি, সে দিব্যি আছে। সোয়া মনে মনে খুশিই হয়। ফ্রিজ থেকে করলা বের করে নেয়। আমি কেটে দিচ্ছি কেমন? সাদি জবাব দেয় না। সোয়া মুখ বাঁকিয়ে কাটতে থাকে করলাগুলো। 2টো করলা কাটতেই কলিং বেল বেজে ওঠে। চমকে ওঠে সোয়া। এত সকালে আবার কে আসলো? গাড় বাঁকিয়ে সাদির দিকে তাকায়। তার কোনো ভাবান্তর নেই। পাষাণ লোক একটা। করলা, রোবটের সাথে থাকছি আমি, বলতে বলতে বেরিয়ে যায় সোয়া। সোয়া যেতেই সাদি দীর্ঘশ্বাস ফেলে। ডান হাতটা গলায় রাখে ঠিক যেখানে সোয়া ঠোঁট শুইয়েছিল। বিড়বিড় করে বলে, ইডিয়েট। দরজা খুলতে মুখটা থমথমে হয়ে যায় সোয়ার।
সাজ্জাদ আর সাবিনাকে দেখে মনে মনে আন্দাজ করে ফেলে কিছু একটা প্ল্যানিং করেছে এরা। সাদির থেকে নিয়ে যেতে এসেছে সোয়াকে। চোখ দুটো টলমল করে ওঠে সোয়ার। মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেতে কেন বলো তোমার? সবাই উঠে পড়ে লেগেছ আমাদেরকে আলাদা করতে। কেউ তো কাঁধে হাত রেখে বলতে পারতে, সোয়া, গম্ভীর সাদিকে কখনো ছেড়ে যাস না। সাজ্জাদ হাসি মুখে কিছু বলতে যাচ্ছিল সোয়াকে, কিন্তু সোয়ার কথা শুনে হাসি মুখটা চুপসে যায়। আহ সোয়া, মামনি তোমাদের আলাদা করব না তো। তুমি তো এখনো ছোট। তোমার ইচ্ছে পরীক্ষার পরে এক সাথে থাকবে তোমরা। সোয়া ঠিকই ধরেছিল, তাকে নিতে আসা হয়েছে। সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে কিচেনে চলে যায়। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদির বুকে মুখ লুকিয়ে শব্দ করে কাঁদতে থাকে। সাদি হাত দুটো নামিয়ে রাখে, সোয়াকে ধরে না। আমি যাব না প্লিজ, আপনাকে ছেড়ে কোথাও যাব না। একটু চুমু খেয়েছি বলে আমাকে তাড়িয়ে দিবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মরেই যাব আমি। প্লিজ আমাকে যেতে দিয়েন না, প্রমিস। আপনাকে আর একটুও বিরক্ত করব না, আপনার আশেপাশেও আসবো না। এবার সাদি সোয়ার মাথায় হাত রাখে, শান্ত গলায় জবাব দেয়, আমি রোজ রাতে কল করব তোমায়, আর প্রতি ফ্রাইডেতে করতে নিয়ে যাব। সোয়ার কান্না থেমে যায়। বুক থেকে মুখ তুলে তাকায় সাদির দিকে। তার মানে সাদি জানতো সবটা। অভিমানে বুকটা ভরে ওঠে সোয়ার। আমি যাব না মানে যাব না। আমাকে জোর করে নিয়ে যেতে চাইলে গাড়ি থেকে লাফিয়ে পড়ব আমি। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে সোয়ার মুখের দিকে। থাকতে পারেনি সোয়া সাদির কাছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। সাদিও বাধা দেয়নি। কাঁদতে কাঁদতে সাদির কাছে কাকতুই মিনতি করেছিল তাকে রেখে দিতে, কিন্তু সাদি রেখে দেয়নি। সাবিনা, সাজ্জাদ, সেলিম, সিমি এবং নাজমা সবার কাছে হেরে গিয়েছে সোয়া। এতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে তাকে আলাদা করতে। সে থাকবে কি করে? তাই তো থাকতে পারল না। তবে সোয়ার মন খারাপ ব্যানিশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেও রাতেই সোয়ার মনটা পুরপুরে হয়ে গিয়েছিল। হাজারটা প্রজাপতি উড়েছিল ছোট্ট সোয়ার মনখানায়। সাদিকে বিয়ে করতে পেরেও বোধহয় এতটা খুশি হয়েছিল না সে। প্রথমবার চুমু খাওয়াতেও সে খুশি ছিল না। কেন জানি মনে হয়েছে জোর করে চুমু নিয়েছে সাদির থেকে। সাদি কল করেছিল তাকে। আদরে গলায় প্রথমবার জান বলে ডেকেছে। আকুতি ছিল সেই কণ্ঠে, ছিল পাহাড় সমান মায়া। সোয়া তো বলতেই পারছে না সাদির সেই বয়স, সেই আকুতিময় কণ্ঠ। লোকটা পাথর নয়, তবে পাথর হয়ে থাকার চেষ্টা করে। সোয়া চোখ বন্ধ করে সেদিনের কথোপকথন মনে করতে থাকে। সোয়া কাঁদছিল, বুকে বালির ছড়িয়ে কাঁদছিল সোয়া। তখনই তার পুতুলের কভারযুক্ত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সাধু বেবি নামটা দেখে অভিমানের পাল্লা ভারী হয়ে যায়। ফোন তোলে না, তুলবেও না বলে প্রতিজ্ঞা করে, কিন্তু প্রেমিক পুরুষের এতবার কল করাতে মনটা গলে যায় সোয়ার। একবার, দুইবার, তিনবার, এভাবে 40 বার কল করার পরে সোয়ার ছোট্ট মনটা গলে যায়। লোকটার প্রচুর ধৈর্য। মানুষ এতটাও ধৈর্যশীল হতে পারে? 41 বারের মাথায় সোয়া কল রিসিভ করে, কানে তুলে তবেই কথা বলে না। ভেবেছিল সাদি ধমক দিবে বা কড়া কথা শোনাবে, কিন্তু সাদি সেসবের কিছুই করে না। উল্টো ওপাশ থেকেও নীরবতার আভাস আসে। দুপাশে দুজন নীরব রয়েছে, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই কারোই। হঠাৎ করে সাদির গম্ভীর হৃদয় কাঁপানো শব্দ ভেসে আসে, জান। সোয়া কেঁপে ওঠে। ঠিক শুনল তো? সাদিটাকে জান বলে রেখেছে। চোখ দুটো বন্ধ করে ফেলে সোয়া। প্রস্তুতি নেয় সাদিকে জিজ্ঞেস করবে কি বললেন এইমাত্র। কিন্তু সোয়া কিছু বলার আগে সাদি আবারও সে সুরেলা মধুর সুরে বলে ওঠে, জান, আমার আশেপাশে থাকাটা তোমার জন্য রিস্ক। কিছুদিন দূরে থাকার পরে যদি সারা জীবনের জন্য একসাথে থাকার অনুমতি পাই, তাহলে ক্ষতি কি বলো? সোয়া জবাব দিতে পারে না, বলতে পারে না, আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে। সোয়াকে নীরব থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, সোনা প্লিজ, মন খারাপ করে না। সোয়া এবারেও জমে যায়। গম্ভীর গোমরা মুখ সাদি জান, সোনা এসব নামে ডাকতেও পারে? এটা কি বিশ্বাস করার মতো? আচ্ছা, লোকটা ঠিক আছে তো, নাকি নেশা টেশা কিছু করেছে? সোয়ার এসব উজবুক ভাবনার মাঝে সাদি বলে, ঘুমিয়ে পড়ো জান, বলে কল কেটে দেয়। সোয়া যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। সাদি কি ওর সাথে কথা বলল এত সুন্দর করে? জান, সোনা, আবার আদার মাখা শব্দগুলো। ভাবতেই পারছে না সোয়া
কেমন পাগল পাগল লাগছে। তারপর থেকে লোকটা আর কোনো কল করেনি। 1 সপ্তাহ কেটে গেল। এসেছিল শুক্রবারে, আজকেও আবার শুক্রবার, তবুও লোকটা এতটুকু খোঁজ নিল না। একটু দেখাও হয় না মানুষটার সাথে। সোয়া কলেজ থেকে প্রায় প্রতিদিন সাদির বাড়িতে যায়, কিন্তু তাকে পাওয়া যায় না। সাবিনা বেগমের সাথে সময় কাটিয়ে চলে আসে। সাদি সকাল 8টায় বেরিয়ে যায়, সন্ধ্যায় বাসায় ফিরে। কেমন পাগল পাগল লাগে সোয়ার। লোকটার চেহারা যেন চোখের শান্তি, চোখ দুটোকে শান্তি দিতে পারছেই না। আজকে সকাল থেকে সোয়া ভেবে রেখেছে সাদির বাড়িতে যাবে, কিন্তু বেরোনোর সুযোগই পাচ্ছে না। এই তো সকালে সিমি পরীকে সোয়ার কোলে তুলে দিল আর বলল, পরী ঘুমোবে, তুই একটু হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দে, আমি কাজ করছি। সোয়া পরীকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর জামে মমতা বেগম ধরেছে সোয়াকে, কাছে বসিয়ে আদর করে খাওয়াতে থাকে। সোয়া নাকি শুকিয়ে যাচ্ছে, ঠিক মতো খায় না। দাদির কথা শুনে সোয়া মুখ ফসকে বলে ফেলে, বিয়ে হয়েছে তবুও জামাই ছাড়া থাকছি, রোগা হব না? জামাইয়ের চিন্তা চিন্তাই তো রোগা হয়ে যাচ্ছি। মমতা একগাল হাসে, বড় হও দাদুভাই, তারপর জামাইয়ের চিন্তা করো। যথেষ্ট বড় আমি, আমার একটা ফ্রেন্ডের বাচ্চাও হয়ে গেছে, সেখানে আমি শোক পালন করছি। সিফাত কেসে ওঠে, সেও খাচ্ছিল। মূলত সিফাতকে সোয়া খেয়াল করেনি। বাড়ির লজ্জায় পড়ে যায় সোয়া, আর একটাও বাক্য মুখ থেকে বের না করে চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে নিজের রুমে ঢুকে একটু সাজুগুজু করে নেয়। কতদিন পর বরটার সাথে দেখা করতে যাবে, একটু সাজুগুজু না করলে কি চলে? ঠোঁটে লিপস্টিক লাগানো শেষ হতেই ডাক পড়ে সেলিমের। বাড়ি বিরক্ত সোয়া, এবার বাবা ডেকে 1000টা উপদেশ দিবেন। আর তার উপদেশের মূল মন্ত্র হলো, সাদির সাথে তোকে মানায় না, তুমি চাইলে আমি ডিভোর্সের ব্যবস্থা করব, তুমি আরও ভালো ডিজার্ভ করো, ব্লা ব্লা। সোয়া মাঝে মধ্যে বিরক্ত হয়, মাঝে মধ্যে হেসে ফেলে। আসলে বাবা মানুষের ইনকাম আর চেহারাকে বেশি প্রাধান্য দেয়। সাদের রোজগার কম, বয়স বেশি, এটাই তার সমস্যা। সোয়া বাবার ডাকে সাড়া দেয় না। সে তার মতো ধীরে সুস্থে রেডি হতে থাকে। ফোনের ব্যাক কভারে কিছু টাকা ভরে গলায় ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। বেশি দূরে না হওয়াতে সোয়া পায়ে হেঁটে রওনা হয়। দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় সাদের ফ্ল্যাটে। একটা হচ্ছে মেইন রোড, যেখানে সারাক্ষণ যানবাহন চলতে থাকে, মানুষের সমাগম। আর একটা হচ্ছে কাঁচা রাস্তা, যেখানে মানুষের চলাচল খুবই কম, তবে রাস্তাটা সুন্দর। মাটির রাস্তা, দুপাশে গাছপালা ভর্তি। এই রাস্তার সাথে সোয়া 2 দিন আগেই পরিচিত হয়েছে, যেদিন ক্লাস ফাঁকি দিয়ে সাদির বাসায় গিয়েছিল সাদিকে দেখতে। কিন্তু গিয়ে দেখে জনাব বাসায় নেই, সাবিনা বেগম রান্না করছেন। এক প্রকার রাগ করেই বাসা থেকে বেরিয়েছিল সে, ভেবেছিল হারিয়ে যাবে, যাতে সাদি তাকে খুঁজে পেরে। সেই জন্যই এই রাস্তা ধরে হাঁটছিল। কিন্তু যেই লাউ সেই কদু, এই রাস্তা তাকে একদম বাড়ির সামনে এনে থামিয়েছে। সোয়ার আর হারিয়ে যাওয়া হলো না। কলিং বেলে এক নাকারে বাজিয়ে চলেছে সোয়া। তার মন খুঁতখুত করছে, যদি আজকেও সাদির দেখা না পায়। তখনই পট করে দরজা খুলে যায়। সামনে তাকাতে সোয়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার সামনে স্বয়ং তার চোখের শান্তি দাঁড়িয়ে আছে। সোয়া একগাল হেসে বলে, আজকে আমি এখানে থাকবই থাকবো, প্রধানমন্ত্রী আসলেও আমাকে আর নড়াতে পারবে না, এই আমি কাট কাট বলে দিলাম। বলে সাদির হাতের পাক দিয়ে রুমে ঢুকে পড়ে। বড় মা বলে ডাকতে থাকে সাবিনা বেগমকে। সাদি দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করে ছোট্ট করে জবাব দেয়, মা মাত্রই চলে গেল। এটা শুনে সোয়া লাফিয়ে ওঠে, উফ, আজকে প্রকৃতিও চাইছে আমি এখানে থেকে যাই। আমি চাইছি না, সাদি গম্ভীর গলায় বলে। সোয়া বেংসি কাটে, তা চাইবেন কেন? নিরামিষ কিনা আপনি? অসভ্য বেড়া, একদিন কল করে যান শোনা বলে তারপর থেকে লাপাত্তা। বলি, কেউ কি আপনার গলায় চাকু ঠেকিয়ে আমাকে জান বলিয়েছিল? সাদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিজের রুমে চলে যায়। সোয়া বেংসি কেটে সোফায় বসে পড়ে। সাদি রান্না করছে। সাবিনা বেগম চেয়েছিল রান্না করে রেখে যেতে, কিন্তু সাদি বারণ করেছে। মায়ের হাতে তেল মশলাযুক্ত খাবার খেতে তার অসুবিধা হয়। সাদি সাধারণ অল্প তেলের কম মশলার খাবার খেতে পছন্দ করে। তবে সাবিনা বেগম অনেকগুলো রুটি বেলে রেখে গেছে, সাথে অনেক সবজি মাছ এসব কেটে দিয়ে গেছেন। এমনকি সাদির জামা কাপড়ও ধুয়ে দিয়ে গেছে। সাদি ভাতের মধ্যে করলা সিদ্ধ দিয়েছিল, সেটা তুলে ফেলে। সোয়া সাদির পিছনে এসে দাঁড়ায়। আমি কিন্তু সত্যি আজকে যাব না মানে যাব না, কেউ জোর করলেও যাবে না, শুনেছেন আপনি? সাদি জবাব দেয় না। সে করলা রেখে ভাতের দিকে মনোযোগ দিয়েছে। সাদি যে কাজটাই করবে একদম মনোযোগ দিয়ে করবে, যেন কোনো ভুল না হয়। সাদি থেকে জবাব না পেয়ে সোয়া খুশি হয়ে যায়।
তার মানে গোপনে রোমান্টিক সাদি চাইছে সোয়া থাকুক। গোপনে রোমান্টিক কেন? এই যে কাছে থাকলে করলার মতো বিহেভিয়ার, আর দূরে গেলে জান শোনা, এটা কি গোপনে রোমান্টিক নয়? সোয়ার এসব ভাবনার মাঝেই সাদি বলে ওঠে, তোমাকে যেতেই হবে ইডিয়েট। সোয়া বেংসি কাটে, তাকের উপর থেকে চিনির বয়াম নিয়ে আসে, ছুরি দিয়ে করলার মুখ কেটে তা থেকে বিচি বের করে তার মধ্যে চিনি ফুটতে ফুটতে বলে, ইডিয়েট বানান করেন তো। বানান পারেন? আচ্ছা থাক, বানান করতে হবে না, শুধু এইটুকুন বলেন ইডিয়েট বানানে আছে কিনা। সাদি ফোঁস করে শ্বাস টানে, বাতের মার ফেলে তাকায় এক পলক সোয়ার দিকে। মেয়েটা জাস্ট ইম্পসিবল। সাদি থেকে জবাব না পেয়ে সোয়া মুখ বাঁকিয়ে বলে, নকল করে পাশ করেছে, চুরি করে ইডিয়েট বানান শিখেছে, সে আবার আসে আমার সাথে তর্ক করতে। চুপচাপ থাকবেন সব সময়। সাদি জবাব দেয় না কোনো, নিজের কাজে সে মন দেয়। সোয়াও আর সাদিকে গাটায় না। করলার মধ্যে চিনি পড়তে থাকে। সোয়ার উদ্দেশ্য এই চিনি ভর্তি করলা সাদিকে খাওয়াবে, যাতে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বের হয়। আর সাদি ভেবে নিয়েছে এই করলা সোয়া খাবে, তাই এত যত্ন করে চিনি পড়ছে। সাদির রান্না শেষ, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। এবার সাদি ফ্রেশ হতে রুমে চলে যায়, সোয়াও পিছন পিছন যায়। সাদি সবেই ফ্রেশ হয়ে বেরিয়েছে। সোয়া গিয়ে দাঁড়ায় সাদির সামনে। সাদি পাত্তা না দিয়ে বেলকনিতে চলে যায় টাওয়াল রাখতে। সোয়াও তার পিছন পিছন যায়। টাওয়াল মেলে দিয়ে সাদি রুমে আসে, তখন সোয়াও পিছন পিছন রুমে আসে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সাদি। সোয়াও গিয়ে পিছনে গিয়ে দাঁড়ায়। সাদি আয়নার মধ্যে সোয়ার দিকে তাকিয়ে বলে, কী চাই? সোয়া জবাব দেয় না, দাঁত কেলিয়ে তাকিয়ে থাকে। সোয়ার হাসি দেখে সাদি বলে, ভাইয়া কল করেছিল, আসছে তোমাকে নিতে। সোয়ার মুখটা কালো হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। সাদি সোয়ার দিকে ঘুরে কিছু বলার জন্য মুখ খুলতেই সোয়া করলাটা ঢুকিয়ে দেয় সাদির মুখে এবং এক লাফে সাদির ল্যাপটপ ধরে ফেলে দিলে, এটাও ফেলে দিব। সাদি খানিকটা তাকিয়ে থাকে সোয়ার দিকে, তারপর আস্তে আস্তে চিবুতে থাকে। সোয়া তো বিশ্বজয়ের হাসি দেয়, আপনাকে রোমান্টিক বানানোর প্রথম ধাপ পার করলাম। সাদি প্রকুশকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোয়া খুশিতে নাচতে থাকে। উফ, এখন থেকে সাদির মুখ দিয়ে মিষ্টি কথা বেরোবে। কিন্তু সোয়ার নাচ আর বেশিক্ষণ টিকে না। সাদি এসে সোয়ার হাত ধরে সাথে সাথে থেমে যায়। সোয়া তাকায় সাদির দিকে। সাদি কাছে একটা করলা সোয়ার সামনে ধরে বলে, এটা খেয়ে ফেলো, না হলে তোমাকে দিয়ে আসবো, আর কখনোই আনবো না। সোয়ার হাসির মুখটা এখন কাঁদো কাঁদো হয়ে যায়। সাদির থেকে করলাটা নিয়ে চোখ মুখ খুঁজে এক কামড় দেয়। অসহায় চোখে সাদির দিকে তাকিয়ে চিবোতে থাকে। সাদির ঠোঁট দুটো হালকা মেলে সোয়ার মাথায় টোকা দিয়ে বলে, গুড জব। সোয়া মনে মনে তো সাদিকে বকতেই থাকে আর তেতো করলা চিবোতে থাকে। সাদি আবার গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। বয়সের তুলনায় বেশি মিষ্টি তুমি, করলা খাবে সকাল বিকাল নিয়ম করে। সোয়া করলা গিলে সাদির দিকে তেড়ে এসে বলে, বয়সের তুলনায় বেশি নিরামিষ আপনি, বুড়ো হয়ে গেছেন, বেশি বেশি মধু খাবেন, যত সব, জীবনটা তামা বানিয়ে দিল। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে যায় সোয়া। মুখসহ ভিতর পর্যন্ত তিতো হয়ে গেছে। এটা জামাই নাকি রাক্ষস? সোয়া যেতে সাদি আলতো হাসে, বিড়বিড় করে বলে, স্টপিট একটা। সিফাত চলে আসে। মূলত সেলিম পাঠিয়েছে সিফাতকে। সাদি আর সিফাত সোফায় বসে আছে। সিফাত এটা সেটা বলে যাচ্ছে, সাদি শুধু শুনছে। বরাবরই এমন স্বভাবের সাদি, সবাই বলবে সে শুনবে, তার কোনো কিছুই বলার নেই। সোয়া এতক্ষণ ওয়াশরুমে কাটিয়ে এসেছে। সে বমি করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। বমিও আজকে শত্রুতা করলো। রুম থেকে বেরিয়ে সিফাতকে দেখে সোয়ার চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এবার তাকে যেতেই হবে। মূলত সাদির সাথে থাকবে, কাছাকাছি থাকবে। এজন্যই সোয়া সাদির কাছে থাকতে চায় না। সাদিকে একা বাড়িতে রাখতে তার ভয় করে, সেই জন্য সে সাদিকে ছাড়তে চায় না। এত বড় বাড়ি, সাদি একা থাকবে, যদি কোনো বিপদ হয় এটাই তার চিন্তা। সিফাত হাত গড়ি দেখে বলে, এবার যেতে হবে, পরি অপেক্ষা করছে। সোয়া কোথায়? আজকেও এখানেই থাকুক, কাল যাবে। সিফাত মুচকি হাসে, আচ্ছা আমি আসছি, সাবধানে থাকিস। বলে সিফাত চলে যায়। সিফাত যেতে সোয়া এক দৌড়ে সাদির কাছে আসে। দুই পায়ের গোড়ালি উঁচু করে সাদির গাল টেনে দেয়। আমার টুনুমুনু জামাই। সাদি বিরক্ত হয়ে হাঁপিয়ে যায়। কপাল কুঁচকে বলে, টুনুমুনু আবার কি? সোয়া নিজের বিনুনি ঘুরাতে ঘুরাতে বলে, এটা হচ্ছে ভালোবাসার ডাক। সাদি বিরক্তির নিঃশ্বাস ফেলে। কত কিছু যে আর শুনতে হবে। বুড়ো বয়সে এত মিষ্টি একটা বউ পেয়েছেন, এসব তো শুনতে হবে না।
সাদি রুমে যেতে যেতে বলে, তেতো করার পদ্ধতিও জানা আছে আমার। সাদির বাসায় হাজির হয়েছে তার বন্ধুরা। রিমি যখনই জানতে পেরেছে সোয়া এখানে এসেছে তখনই সে ইরাকে কল করেছে। আজকে সাদির বাসায় পার্টি করবে। আশিক, সামির, শিপন ওরা এসেছে মূলত সাদির সাথে আড্ডা দিতে। ওরা জানতো না সোয়া এখানে আসে এবং রিমিরাও এখানে আসছে। কলিং বেল বাজিয়ে রিমি আর ইরা অপেক্ষা করছে। তখনই আশিক, সামির এবং শিপন এসে দাঁড়ায়। তোরা এখানে কেন? রিমি ব্রুকুসকে জিজ্ঞেস করে। সামির রিমির মাথায় গাঁটটা মেরেই বলে, জামাই রেখে তুই এখানে কেন? রিমিও কম যায় না, সামিরের চুল টেনে দিয়ে বলে, তুই জানিস না আমার জামাই বিদেশ? ও হ্যাঁ, তুই তো আবার বিদেশি সাহেবা। চুপচাপ থাক সামিরের বাচ্চা। তখনই খট করে দরজা খুলে দেয় সাদি। ওদের দেখে ব্রু কুসকে ফেলে। সোজা সাপটা প্রশ্ন করে, তোরা এখানে কেন? ইরা সাদিকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, তোর রোমান্সের 12টা বাজাতে আসলাম। রিমি বেংসি কেটে বলে, সাদি আর রোমান্স? আকাশ কুসুম ভাবনা, অকালে সোয়ার কপাল পুড়ল। এবার শিফন বিরোধিতা করে বলে, আমার বন্ধুরা একদম অপমানস করবি না, কইয়া দিলাম। করলা খেতে খেতে অনুভূতিতে একটু মরিচিকে ধরেছে, এই যা একটু জ্বালাই ফালাই করলেই ঠিক হয়ে যাবে। সাদি এদের কথা শুনতে শুনতে দরজা বন্ধ করে ফেলে। সাদির এসবে অভ্যেস আছে, এরা সব সময় এমন করে। স্বামীর সোফায় আরাম করে বসে বলে, জ্বালাই পালাই করার মেডিসিন আছে আমার কাছে। বন্ধু যেহেতু আমার, ওর ভবিষ্যৎ প্রজন্মকে আনার ব্যবস্থা করার দায়িত্ব আমার। তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সকলে উৎসুক দৃষ্টিতে তাকায় সামিরের দিকে। কী সিদ্ধান্ত নিল এটাই জানতে চায় সকলে। সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে সাদি একটু ভাব নেয়। শার্টের কলার টেনে বলে, বিষে বিষে বিষক্ষয় হয়, কথাটা তোরা মানিস তো? সকলে মাথা নাড়ায়, মানে সবাই মানে। সাদি ফোঁস করে শ্বাস টেনে টিভি চালু করে। এদের ড্রামা দেখার এতটুকুও তার ইচ্ছে নেই। এক একটা ড্রামাবাজ হয়েছে। মাই প্লট মুভিটা সাদিকে দেখাতে চাচ্ছি। সামিরের এবারের কথা শুনে সকলে হতাশ। মুভি দেখাবে এটা সিদ্ধান্ত নিয়েছে সে, আর ওরা কিনে কি ভাবলো। রিমি ঠাস করে একটা কিল বসিয়ে দিল সামিরের পিঠে। হারামি, শুধু শুধু সময় নষ্ট করলি। সামির পিঠে হাত বুলাতে বুলাতে বলে, আরে মারলি কেন? কথা তো শেষ করতে দিবি নাকি? মুভিটা সেই লেভেলের রোমান্টিক। আমাদের সাধু বাবাজি একবার দেখতেই তার অনুভূতি কানতে কানতে বাইরে যাইব, আর আমরা খুব তাড়াতাড়ি সাচ্চু ডাক শুনতে পারবো। আহ, রোমান্টিক মুভি। তখনই সোয়া বেরিয়ে আসে রুম থেকে। সে এতক্ষণ তার বাবার সাথে কথা বলছিল বললে ভুল হবে, বকা খাচ্ছিল। মনটা একটু খারাপ হয়ে গেছে সোয়ার। আরে বাবা, বিয়েই তো করেছে, কাউকে তো আর খুন করেনি, তাহলে এত কেন বকবে? বরের কাছে কি আসবে না? সামিরের শেষের কথাটা শুনে ফেলে সোয়া। এক লাফে সামিরের সামনে গিয়ে দাঁড়ায়। খুশিতে গদগদ হয়ে বলে, ওয়াও ভাইয়া, রোমান্টিক মুভি, আমার যে কি ভালো লাগে না, কি বলবো তোমায়। সাদি পুশ করে শ্বাস টানে। এ পাগলের অপেক্ষাই ছিল সে। এবার পারফেক্ট লাগছে ওদের। দুনিয়ায় যত পাগল ছিল সব এক জায়গায় জড়ো হয়েছে। আশিক শুকনো ডোক গিলে বলে, তুমি রোমান্টিক মুভিও দেখো? সোয়া হতাশার নিঃশ্বাস ফেলে। আর রোমান্টিক মুভি? কপাল কি আর এত ভালো আমার? কলেজে একটা বান্ধবী আছে, সে দেখিয়েছিল সানাম তেরা কসম মুভিটা। বাড়িতে দেখার তো আর উপায় নেই। সাদুর পিছনে ঘুরতে ঘুরতেই তো দিন চলে যায়। রোমান্টিক মুভি আর কখন দেখব? ইরা হেসে সোয়াকে নিজের পাশে বসায়। আহারে সোয়া, মন খারাপ করিও না, আমি তোমাকে কিছু রোমান্টিক মুভি ডাউনলোড করে দিয়ে যাব। সাদুর পিছনে না ঘুরে মুভি দেখবা ফুল ভলিউম দিয়ে, আর সাদির পিছনে ঘুরতে হবে না। সাদিই তখন তোমার পিছন পিছন ঘুরবে। সোয়া একটু হাসে। তখনই সাদির কর্কশ গলার দমক কানে আসে, তুমি এখানে কেন? রুমে যাও দ্রুত। সোয়া বেংসি কেটে বলে, বউ হলো ভালোবাসার জিনিস। নরম গলায় কথা বলতে হয় বউদের সাথে, বউকে ধমক দিতে নেই। সাদি রিমোট ছুঁড়ে মারে সোয়ার দিকে। সোয়া সেটা ধরে ফেলে। সকলের বউ আর আমার বউ কি এক? সবাই মেয়ে বিয়ে করেছে, আর আমার কপালে জুটেছে আস্ত একটা বাদর। সোয়ার রিমোটটি টি টেবিলে রেখে একগাল হেসে বলে, আপনার কথায় আমি একটুও মন খারাপ করিনি। কথায় আছে না, রতনে রতন চিনে আর বাদরে চিনে বাদর। সকলেই হেসে ফেলে। এরা হাসতে হাসতে বলে, সোয়া উড়িয়ে দিয়েছ। সাদি বিড় করে বলে, ইডিয়েট। সোয়া শুনতে পায়, সাদিকে বেংসি কাটে। তারপর ইরাকে বলে, আপু চলো, আমাকে মুভি ডাউনলোড করে দিবে। ইস আপু, তুমি কি যে ভালো না। ইরাও হেসে সোয়ার হাত ধরে যেতে নেয়। তারপর পিছন ঘুরে সামিরকে বলে, তোরা প্লটে দেখতে থাক, আর আমরা প্লটের জন্য রুমটা গুছিয়ে ফেলি।
সাদি হেসে মাথা নাড়ায়। রিমি, সোয়া আর ইরা চলে যায়। এবার সাদি উঠে এসে ওদের সামনে দাঁড়ায়। তোরা কেন এসেছিস? আশিক মন খারাপের নাটক করে বলে, এভাবে বলতে পারলি তুই আমাদের? আমরা ছুটে চলে এসেছি তোকে দেখতে, তোর উপকার করতে, আর তুই কি না? সি সাদি, সি। তোর কথা শুনে আমার কান্নাই পাচ্ছে। আশিকের সাথে তাল মেলায় সামির আর শিপন। সাদি দীর্ঘশ্বাস ফেলে। তোরা জাস্ট ইম্পসিবল। আশিক হাত ধরে টেনে সাদিকে পাশে বসিয়ে দেয়। সামির ফোনে মুভি প্লে করে টিভিতে কানেক্টেড করে দেয়। শিপন নিজের ব্যাগ থেকে পপকর্ন আর বিয়ার বের করে সামনে টি টেবিলে রাখে। দারুণ একটা মুহূর্ত। আশিক বলে, ওদের কি একটা বোতল দিয়ে আসবো? সাদি চোখ গরম করে তাকায় আশিকের দিকে। তখনই আশিক চুপসে যায়। ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। হুট করে কারো থেকে ভালোবাসা পেয়ে গেলে আবার হুট করেই সে ভালোবাসা হারিয়ে যায়। ধীরে ধীরে মনের মিল হয়ে ভালোবাসার সৃষ্টি হলে সে ভালোবাসা সহজে হারাবে না, বরং সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনটাও বেড়ে যাবে। সোয়া কখনোই জানতো না সাদির জীবনে কোনো নারী ছিল। সাদিও কোনো নারীর প্রতি দুর্বল ছিল। নারীটিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল, সুখে ঘর বাঁধতে চেয়েছিল। আজকে মুভি দেখার মাঝে হুট করে মুখ ফসকে বলে ফেলেছে ইরা। সোয়া বেশ আগ্রহ নিয়ে ইরাকে খুশিয়ে খুশিয়ে পুরোটা শুনেছে। তাদের প্রণয়, বিচ্ছেদ এবং নারীটির বিয়ে হয়ে যাওয়ার বিষয়টাও। নতুন কলেজে পা দিয়েছিল সবে সাদি। মিশতো না কারো সাথে, কথাও বলতো না। চুপচাপে ক্লাসের একটা কোণে বসে থাকতো। ব্রেক টাইমেও একা একা থাকতো। মিহি খেয়াল করতো সাদিকে। বলা বাহুল্য, সে সাদির উপর ক্রাশ খায়। বাপ জমাতে ছুটে যায় সাদির কাছে। সাদি ইগনোর করত, কিন্তু মিহি দমে যেত না। সারাক্ষণ সাদির পিছনে লেগে থাকত। ইরা, সামির সাদিকে আগে থেকেই চিনত। তারা ছোট থেকে একই স্কুলে পড়তো, কিন্তু সেভাবে সাদির সাথে বন্ধুত্ব হয়ে উঠত না। ওই একটু হাই হ্যালো ওইটুকুতেই সীমাবদ্ধ ছিল তাদের পরিচয়। কিন্তু মিহির সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল ইরা, সামির, শিপন, আশিক আর রিমির। মিহিকে ইগনোর করতে করতে সাদি ক্লান্ত হয়ে মিশতে থাকে। সত্যি বলতে মিহিকেও সাদির ভালো লাগতো। তারপর তাদের কথা বাড়তে থাকে, বন্ধুত্ব থেকে প্রণয় হয়। এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিন মিহি জানতে পারে তার বিয়ে ঠিক হয়ে গেছে। সাদি সেদিন 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, হয়তো চোখের পানি লুকানোর জন্য। তারপর থেকে সাদি আরও গম্ভীর এবং নিশ্চুপ হয়ে যায়। সোয়া মনোযোগ দিয়ে সবটা শুনেছে। মিহিকে মনে মনে ধন্যবাদ জানায়। যাক, ওই মেয়েটা একটা বড়সড় উপকার করেছে সোয়ার। ওই ডাইনি সাদির জীবনে থাকলে সাদি কখনোই সোয়াকে বিয়ে করতো না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মনে মনে কয়েকবার শুকরিয়া আদায় করে নিল সোয়া। আশিক, শিফন আর সামির 3 জনই বেয়ার খেয়ে পড়ে আছে। এতক্ষণ উল্টাপাল্টা বলে চলেছে সবাই, কিন্তু এখন নিশ্চুপ হয়ে সোফায় গড়াগড়ি খাচ্ছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। টিভির স্ক্রিনে চলছে প্লট মুভির বিশেষ মুহূর্তটা। সাদি সেদিকে ইন্টারেস্টই না থাকলেও একটু মনোযোগ দিয়ে দেখতে থাকে। সাতালো ভাই বোনের প্রেম কাহিনী দেখে ফোঁস করে শ্বাস টানে সাদি। টিভি বন্ধ করে ফোনটা বন্ধ করে ফেলে। বিয়ারের বোতলগুলো ব্যাগে ঢুকিয়ে একপাশে রেখে দেয়। তারপর এক একটাকে ধরে রুমে নিয়ে যায়। 3 জনকে একটা খাটে শুইয়ে লাইট বন্ধ করে চাদর টেনে দেয় ওদের গায়ে। তারপর দরজা বন্ধ করে বেরিয়ে আসে। রিমি, ইরা, সোয়ার গল্প এখনো শেষ হয়নি। সাদি নক করে ঢুকে ওদের রুমে। আমি খাবার রেডি করছি বলে সাদি চলে যায়। সোয়াও সাদির পিছন পিছন দৌড় দেয়। সাদি কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করে নেয়। 2টো ডিম আছে। ডিম বের করে পেঁয়াজ মরিচ বের করে কেটে নেয়। সোয়া এসে সাদির সামনে বসে পড়ে চুলার পাশে। এক পলক তাকায় সাদি সোয়ার দিকে, তারপর নিজের কাজে মন দেয়। প্লট মুভিটা সুন্দর, তাই না? সাদি গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং। সোয়া মুখ বাঁকায়। করলা কিনা আপনি? আপনার তো এমনটা লাগবেই। আহ, কি ভালো হিরোটা, কি যে সুন্দর। ঠোঁটের পাশে তিলটা, উফ, ইচ্ছা করছিল টুপ করে শুয়ে দেয়। সাদি পাত্তা দেয় না। সোয়া আসলে জেলাস করানোর জন্যই বলেছিল। ভেবেছিল এই বুঝি জেলাস হয়ে সোয়াকে একটা ধমক দিবে। মনে মনে হতাশ হয় সোয়া। এই করলা কিনা হবে জেলাস? কপাল কি আর এতই ভালো? প্রসঙ্গ বদলে সোয়া বলে ওঠে, আমি না ফিউচার প্ল্যান করে ফেলেছি। এবার সাদি মনোযোগ দেয় সোয়ার দিকে। পেঁয়াজ কাটা হাতটা থামিয়ে দেয়, যেন সোয়া ইন্টারেস্টিং কিছু বলবে। ইডিয়েটটার যেন এবার একটু সুবুদ্ধি হলো। ব্রু কুচকে সাদি বলে, হোয়াট? ভেবেছি 12টা বেবি নিব। যমজ কলাও খেয়ে নিয়েছি, বাকিটা আপনি সামলে নেবেন। লাজুক ভঙ্গিতে বলে সোয়া। সাদি চোখ বন্ধ করে শ্বাস টানে।
গরু দিয়ে হাল চাষের আশা করেছিল সে। একবার চিন্তা করুন তো, 12টা বাচ্চা এদিক সেদিক ছুটোছুটি করছে, আমাকে মাম্মাম বলে ডাকছে, আপনাকে পাপা বলে ডাকছে, আপনার মাথায় চড়ে নাচছে। তারপর ইন ফিউচার আমাদের 12 পুত্র বিশ্বকাপ খেলছে আর আপনি গ্যালারিতে বসে বসে খেলা দেখছি। উফ, ইমেজিন করুন তো মুহূর্তটা। সাদে মাথা নাড়িয়ে চুলা নাড়ায়। সোয়া এবারও হতাশ। লোকটার কি কোনো অনুভূতি নেই? এত ইন্টারেস্টিং একটা ফিউচার প্ল্যানিং, কোথায় বাহাবা দিবে তা না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। বিড়বিড় করে সাদিকে বকা দিতে থাকে সোয়া। সাদি আবার বলে, লিসেন, ফালতু চিন্তা বাদ দিয়ে পড়ালেখায় কনসেন্ট্রেট করো। দূর, পড়ালেখা কেকড়া করবে। দেখুন, আপনি কষ্ট করে নকল টকল করে সার্টিফিকেট জোগাড় করেছেন, ভালো জব পেয়েছেন, হয়ে গেল। আমি কেন কষ্ট করব? আমি তো আরাম করব। এখন কলেজে যাচ্ছি আপনাকে দেখার আশায়, আপনার বাসায় আসার জন্য। যখন পার্মানেন্টলি আপনার কাছে চলে আসব, তখন পড়ালেখাকে টাটা বাই বাই বলে দিব। সবাই শিক্ষিত হলে অশিক্ষিত কে থাকবে বলুন তো? সাথে দাঁতে দাঁত চেপে তাকায় সোয়ার দিকে। ইডিয়েট। সোয়া মুখ বাঁকিয়ে সাদির সামনে এসে দাঁড়ায়। লোকটা রেগে গেছে ভালোই। জানে সোয়া, আপনি পড়াবেন? আপনি পড়লে পড়তে পারি। সাথে ডিম নামিয়ে চুলা বন্ধ করে বলে, প্রতিদিন সকাল 7টায় বাসায় চলে আসবে। বলে সে চলে যায়। সোয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। শেষমেশ এই কিনা ছিল তার কপালে। 7টায় এখানে আসতে গেলে ঘুম থেকে উঠতে হবে 6:30টায়। জীবনে কি এতটুকু আনন্দ নেই? মানুষ বিয়ে করে সুখে থাকার জন্য, আর সোয়া বিয়ে করলো অসুখে থাকার জন্য। ফজরের নামাজ শেষে সাদি বেলকনিতে দাঁড়িয়ে আছে। এই সকালবেলা ঝিরিঝিরি বাতাস, পুরপুরে হাওয়া এবং নিস্তব্ধ পরিবেশ, সবটাই সাদির ভীষণ ভালো লাগে। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে একটু হাঁটতে বের হয়। 1 ঘন্টা হেঁটে তবেই বাসায় ফিরে। কিন্তু আজকে বাড়িতে সকলে আছে বলে আর হাঁটতে বের হয় না সাদি। বেলকনিতে দাঁড়িয়েই হাঁটতে বের হওয়ার খায়েশ মেটায়। ঘড়ির কাঁটায় ঠিক 6:30 বাজতে সাদি সোয়ার ফোনে কল দেয়। ইডিয়েটটাকে বাসায় ফিরতে হবে। আজকে সেলিম ঢাকার বাইরে যাবে, ফিরবে কিছুদিন পরে। বেরোনোর সময় সে সোয়াকে দেখতে চাইবে, এটা তার স্বভাব। সোয়া পৃথিবীতে আসার পর থেকে সাদি দেখে আসছে। সেলিম দূরে কোথাও যাওয়ার আগে সোয়ার মুখখানা দেখে বের হয়। কয়েকবার কল দেওয়ার পরেও কল রিসিভ হয় না এবং কোনো রেসপন্সও নেই। সাদি দীর্ঘশ্বাস পেলে। এই মেয়েকে ঘুম থেকে তোলা এক প্রকার যুদ্ধ করা। সাদি নোটিশ করেছে, 5 বছর হলেও সাদি সোয়াকে নোটিশ করে, সোয়ার খোঁজখবর রাখে। এটাকে সাদি ভালোবাসা বা ভালো লাগা বলতে পারে না, তবে মনের খায়েশ মনে করে। মেয়েটাকে নিয়ে ভাবতে ভালো লাগে, এটুকুই। মেয়েটার পাগলামিগুলোও ভালো লাগে। আসলে এখন এমন মেয়ে দেখাই যায় না। মেয়েরা সারাক্ষণ অ্যাটিটিউড দেখাতে ব্যস্ত। পুরনো ফেলে নতুন খুঁজে নেওয়াই তার মূল দায়িত্ব। ও আমাকে ইগনোর করছে, আমি নতুন কাউকে খুঁজে নিব, ওকে ভুলে যাব। ভুলে যাওয়া কঠিন কিছু নয়, এমনটাই চিন্তা ভাবনা করে সকলে। কিন্তু সোয়া এক সাদিতেই আসক্ত। আত্মসম্মান নেই সোয়ার, সত্যিই নেই। ভালোবাসার ক্ষেত্রে আত্মসম্মান টিকে থাকেও না। নিজের আত্মসম্মান নিয়ে নিজেকে গুটিয়ে নিলে কখনোই ভালোবাসা জিতে নেওয়া যায় না। ভালোবাসার সার্থকতা সেখানেই, যেখানে জয় থাকবে। নিজের নিঃস্বার্থ ভালোবাসা উজাড় করে দিয়ে অপরজনের ভালোবাসা আদায় করে নিতে পারবে। এসব ভাবনার মাঝে সোয়া কল রিসিভ করে। গুম গুম কণ্ঠে বলে, কি হয়েছে? সাদির ঠোঁটের কোণে এক সিলতে হাসি ফুটে ওঠে। ঠোঁট দুটো প্রসারিত করেই হাসতে গিয়ে নিজেকে থামিয়ে ফেলে। হাসিতে তাকে মানাবে না, তাই মুখটা কালো করে গম্ভীর গলায় বলে, জান, বাসায় যাবে না? সোয়া লাফ দিয়ে উঠে বসে। ঘুমটার যেন উড়ে গেছে। সাদি আবারও তাকে জান বলে ডেকেছে। সত্যি ডেকেছে তো? কি নাকি সে ভুল শুনল? সোনা, উঠে পড়ো, বাসায় ফিরতে হবে তোমার। এবার সোয়া শিওর হয়, কোনো স্বপ্ন টপ্ন নয়, সত্যি সত্যি সাদি কথা বলছে। তাকে উঠতে হবে। দ্বিতীয়বার নিরামিষ জামাইটা জান আর সোনা বলে ডাকলো। সোয়ার ইচ্ছে করছে টুপ করে লোকটার ঠোঁটে একখানা চুমু খেতে, কিন্তু তা কি আর সম্ভব? সোয়া হতাশা নিঃশ্বাস ফেলে বলে, গিরগিটির থেকেও দ্রুত রং বদলান আপনি। দূরে থাকলে জান, সোনা, কাছে গেলে ইডিয়েট, স্টুপিড। মতলবটা কি আপনার বলুন তো? সাদি আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপাতত উদ্দেশ্য তোমার ঘুম ভাঙানো, ভেঙে গেছে, এখন বাসায় চলে যাও। বলে সাদি কল কেটে দেয়। সোয়া দীর্ঘশ্বাস ফেলে। তার এক পাশে রিমি, আরেক পাশে ইরা শুয়ে আছে। সোয়া ওদের মাঝখান থেকে উঠে পড়ে, বেলকনিতে চলে যায়। সোয়া জানে সাদি সেখানেই আছে। পাশাপাশি রুম হওয়াতে 2 রুমের বেলকনি একটাই। সোয়া রেলিং ধরে দাঁড়িয়ে সাদির দিকে তাকায়। এত তাড়ায় তাড়াই করেন কেন? হ্যাঁ, মায়া হয় না? সাদি জবাব দেয় না, তাকিয়ে থাকে সোয়ার দিকে।
মেয়েটা ভীষণ অগোছালো। এই যে ঘুম থেকে উঠে তেলতেলা মুখ, উস্কো খুস্কো চুল এবং কুঁচকে যাওয়া জামা পরে স্বামীর সামনে চলে এসেছে। এখানে তো অন্য কেউ থাকতে পারত। মেয়েটা পারেই শুধু বকবক করতে, আর কোনো কিছুতেই তার মন নেই। সাদি ফুঁস করে শ্বাস টানে, সোয়া থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে জবাব দেয়, আগুন আর কেরোসিন বেশিক্ষণ এক জায়গায় রাখতে নেই। সাদের কথার মানে বুঝে উঠতে পারে না সোয়া, তাই মুখ বাঁকিয়ে বলে, শুনেছি দূরত্ব ভালোবাসা বাড়ায়, তাই ভাবছি আপনার থেকে অনেক দূরে চলে যাব। তাই আপনি আমায় মিস করবেন, আমাকে অনুভব করবেন। দূরত্ব ভালোবাসা কমায়, মায়া কমিয়ে ফেলে। সোয়া সাদির দিকে একটু এগিয়ে আসে। আপনি বলছেন দূরে না যেতে? সাদিও বনিতা ছাড়াই জবাব দেয়, হ্যাঁ। খুশিতে সোয়া চোখ দুটো চকচক করে ওঠে। তার মানে আপনি আমায় মিস করবেন? সাদি কোনো জবাব দেয় না, নীরবতাই সম্মতির লক্ষণ ধরে নেয় সোয়া। এবারও তার খুশি বেড়ে যায়। আমায় ভালোবাসেন? সাদি জবাব দিতে সময় নেয়, হয়তো কিছু একটা চিন্তা করে। সোয়া ব্রু কুচকে তাকিয়ে থাকে, জানি না, তবে তোমাকে আমার ভালো লাগে। ব্যাস, সোয়াকে আর পাইকে। সে তো এক লাফে সাদির কাছে চলে যায়, জোরে সাদির হাতে সিমটি কেটে দেয়। সাদি শব্দ করে না, তবে হাত নাড়িয়ে ওঠে। সোয়া বুঝে যায় ব্যথা পাচ্ছে, তাই ছেড়ে দেয়। সাদি কপালে 3টে ভাঁজ পেলে তাকায় সোয়ার দিকে। আরে, শিওর হলাম আমি স্বপ্ন দেখছি কিনা। আপনার মতো নিরামিষ যখন পছন্দ করেই ফেলেছে, ভালোবাসতে আর বেশি সময় লাগবে না। আর আমাদের ফুটবল টিম হতেও আর বেশি দেরি নেই। ইডিয়েট, আপনারই তো বউ। প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা হয়তো পৃথিবীর কোনো নারীরই নেই। সাদির পাশে অন্য একটা মেয়েকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সোয়া। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছিল, নিজের ভরটা সামলে উঠতে পারছিল না। রাস্তার এক কোণে বসে পড়ে সোয়া, দুচোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সামনের দৃশ্যটা কি সত্যি? এমনটা কি হতে পারে? একটা মানুষকে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসলে, আর সেই মানুষটা সামান্য একটু মায়াও করলো না সোয়ার প্রতি? ভালোবাসা কি এমনই হয়? আর কতটা নিচে নামলে সাদের ভালোবাসা পেত সোয়া? মানুষ এমন কেন, যার ভালোবাসা পাওয়া কখনো সম্ভব নয়, আমরা তাকেই কেন ভালোবেসে ফেলি? জীবনটা কেন উলটপালট হয়ে যায়? রাস্তার ঠিক বিপরীত পাশের রেস্টুরেন্টের সামনে সাদের কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে একটা রমণী। সাথী তাকে সরাচ্ছেও না, আবার ধরছেও না, গম্ভীর হয়ে তাকিয়ে আছে শুধু। মেয়েটা কাঁদতে কাঁদতে দুহাত জাপটে ধরেছে সাদিকে। যে কেউ দেখলে অনায়াসে বলে দিতে পারবে এই দুজনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সোয়া এসেছিল সাদির কাছে। 3 দিন হয়ে গেল সাদিকে দেখে না সোয়া। সকালে ঘুম থেকে উঠতে পারে না বলে পড়তেও আসে না। কলেজ ফাঁকি দিয়ে সাদির অফিসে চলে এসেছিল সাদিকে দেখতে। কয়েকবার কলও করেছে, কিন্তু সাদি রিসিভ করেনি। সাদি মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। সোয়া শূন্য রাস্তার দিকে তাকিয়ে থাকে। আকাশে মেঘ জমেছে, কালো মেঘগুলো সূর্যকে ঢেকে দিয়েছে। রাস্তাঘাটে জনমানব কমে এসেছে। সোয়া নিজেকে আটকাতে পারে না, চিৎকার করে কেঁদে ওঠে। তখনই জমজম করে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির স্রোতও বাড়তে থাকে, তার সাথে বাড়তে থাকে সোয়ার কান্নার গতি। এই মুহূর্তে জানটা বেরিয়ে গেলেও মনে হয় এতটা কষ্ট হতো না। হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আফসোসগুলো কান্নাহরি হয়ে বেরিয়ে আসছে। ইস, মানুষটার হৃদয় হরণই হতে পারলাম না। তাকে না পাওয়ার যন্ত্রণা কি করে সহ্য করবে? কতক্ষণ কেঁদেছে জানা নেই সোয়ার। বৃষ্টি কমে এসেছে, কাদায় মাখামাখি হয়ে গেছে সোয়া। ব্যাগে থাকা ফোন, টাকা, বই সবই ভিজে গেছে। উঠে দাঁড়ায় সোয়া, ধীর গতিতে হাঁটতে থাকে। বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও সোয়া ভয় পাচ্ছে না। কিন্তু অন্য সময় হলে ঠিকই ভয়ে ছিটিয়ে যেত। বাসার কাছাকাছি আসতে ছোটোমোটো একটা অ্যাক্সিডেন্ট হয় সোয়ার। মেন রোডে এলোমেলোভাবে হাঁটার ফলে ট্রাকের নিচে পড়তে পড়তেও বেঁচে যায়, তবে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে যায়। ডান হাত পা বা কপালে আঘাত পায়। গাছের শিকড়ে পা আটকে পা বেকাদায় পড়ে বেশি ব্যথা পায়। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার ফলে হাতে পায়ে বোধ কমে গেছে। সেখানে মুখ থুবড়ে পড়ে থাকে সোয়া। বৃষ্টি যেন কমারই নাম নিচ্ছে না, একটু কমলেও এখন আবার বেড়ে গেছে। সিফাত অফিস থেকে ফিরছিল। স্প্রিট খেয়েছে, বোতলটা ফেলবে বলে বাহিরে তাকাতেই সোয়াকে দেখতে পায়। মুহূর্তে বুকটা কেঁপে ওঠে সিফাতের। সে গাড়ি থামিয়ে দৌড়ে সোয়ার কাছে যায়। হাত পা ঠান্ডা বরফ হয়ে গেছে, সেন্স নেই। কান্না করে ফেলে সিফাত। ফাজাকোলা করে তুলে গাড়ির পিছনে শুইয়ে দেয়। তারপর কল করে সিমিকে। কল রিসিভ হয় না। এরপর সিফাত মেসেজ করে দেয়, হাসপাতালে আসতে বলে। আর সিফাত এখান থেকে হাসপাতালে চলে যায় সোয়াকে নিয়ে।
কতক্ষণ পরে সোয়া চোখ মেলে তাকিয়েছে জানা নেই সোয়ার, তবে চোখ খুলতে বাড়ির সকলকে দেখতে পায়। নাজমা, সিমিয়া, সাবিনা সোয়ার পাশে বসে কেঁদেই যাচ্ছে। সাজ্জাদ, সেলিম আর সিফাত ওরা প্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। ছোট্ট পরীটাও সোয়ার বেডে বসে আছে, সবার দিকে নজর বুলিয়ে মাথার উপরে নীরব হয়ে। স্থির থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে থাকে সোয়া। বেশ বুঝতে পারছে ডান পাশে ব্যান্ডেজ করা হাতে ক্যানোলা। সোয়াকে চোখ খুলতে দেখে শব্দ করে কেঁদে ওঠে নাজমা। মেয়ের চোখ মুখ ছুঁয়ে দেয়। মেয়ের সাথে ভালো করে কথা বলেন না তিনি, আদর করে খাইয়েও দেন না বিয়ে হওয়ার পর থেকে। সিমিও তেমন কথা বলে না সোয়ার সাথে। ওদের মনে সোয়ার প্রতি রাগ জমে আছে সাদিকে বিয়ে করার জন্য। মায়ের উত্তেজনা দেখে সোয়া কথা বলতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না। চিৎকার করে কান্না করার ফলে গলা ভেঙে গেছে। তখন হুড়মুড় করে সাদি ঢুকে পড়ে। উস্কো খুস্কো চুল, বাসায় পরা স্যান্ডেল, ট্রাউজার এবং টি শার্ট পরে এসেছে। ও ঠিক আছে তো? হাঁপাতে হাঁপাতে বলে সাদি। সে যে দৌড়ে এসেছে বোঝাই যাচ্ছে। সাবিনা বেগম সাদির কাছে যায়, ছেলেকে জড়িয়ে ধরে বলে, আব্বা তুই চিন্তা করিস না, ও ঠিক আছে। সাদি গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সোয়ার দিকে। সোয়া একবারও তাকায়নি সাদির দিকে, তার চোখ দুটো বন্ধ। চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সাদি এগিয়ে যায়, গম্ভীর গলায় দমকে বলে, বৃষ্টিতে কেন ভিজেছ? কোথাও দাঁড়ালেও তো পারতে। সব সময় তোমার পাকনামি করতে হবে। ইচ্ছে করছে চাপকে সোজা করতে। সাদি কি করছো? মেয়েটা অসুস্থ। সাজ্জাদ ছেলেকে ধমক দিয়ে বলে, শখ করেই তো অসুখ বাঁধিয়েছে, ইডিয়েট একটা। সিফাত সাদিকে কিছু বলতে যাবে তার আগেই সোয়া ভাঙা ভাঙা গলায় বলে, বাবা আমি বাড়ি যেতে চাই। সেলিম এগিয়ে আসে, সোয়ার পাশে বসে। সোয়া সেলিমের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাড়ি নিয়ে চলো বাবা, আমি মরে যাচ্ছি। মেয়ের কান্না দেখে সেলিমের চোখে পানি চলে আসে। নিজেই ক্যানোলা খুলে মেয়েকে কোলে তুলে নেয়। ভাই তুমি ফর্মালিটিগুলো পূরণ করে এসো, আর সিফাত গাড়ি বের করো। সিফাত দৌড়ে চলে যায়, সেলিমও বেরিয়ে যায়। পিছন পিছন যায় নাজমা, সিমি। সাজ্জাদও চলে যায়। সাদি পরীকে কোলে তুলে নেয়। পরে মিষ্টি করে হেসে সাদির গালে চুমু খায়। পাপা আমার সাথে যাবে না? সাদি মাথা নাড়ায়। পরি আরও একটা চুমু খায়। সাবিনা ছেলের হাত ধরে। বাড়ি ফিরে সোয়াকে তার রুমে শুইয়ে দেওয়ার পরে সোয়া শুধু একটাই কথা বলেছে, আমি ঘুমাবো। সবাই চলে গেছে রুম থেকে, কিন্তু সাদি যায়নি। সে সোয়ার দিকে তাকিয়ে আছে। সোয়া এখন পর্যন্ত একবারও সাদির দিকে তাকায়নি। সাদি বেশ বুঝেছে কিছু একটা তো হয়েছে। সাদি সোয়ার পাশে বসে পড়ে, সোয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। সোয়া চোখ দুটো বন্ধ করে আছে। আমি তোমার পায়ে চুমু খেলে ব্যথা সেরে যাবে কি? সোয়া কোনো জবাব দেয় না। সাদি দীর্ঘশ্বাস ফেলে, চোখ বন্ধ করে সোয়ার কপালে শব্দ করে চুমু খায়। কপালে কপাল ঠেকে ফিস ফিস করে বলে, এটা জ্বর কমানোর জন্য। সোয়া শক্ত হয়ে করে থাকে। তারপরে সাদি সোয়ার হাতে চুমু খায়। তারপর পায়ের কাছে হাঁটু মুড়ে বসে অনেকগুলো চুমু খায়। 50টা হবে বা তারও বেশি। সাদি গুনেনি, সোয়াও গুনেনি। সাদি সোয়ার পায়ে আলতো করে গাল ছুঁয়ে বসে থাকে। অভিমানের পাল্লা ভারী হয়ে গেলে সহজে নারীর মন গলে না। নারী যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, ঠিক তেমনভাবেই প্রচণ্ড অভিমান করতেও জানে। এই যে সোয়া অভিমান করেছে, ঠিক অভিমান বলা চলে না এটাকে। নিজেকে সরিয়ে নিয়েছে, মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সাদিকে আজ জ্বালাবে না, সাদির সাথে কথাও বলবে না। তাকে নিয়ে ভাববে কিন্তু তাকে বুঝতে দিবে না। ভালোবাসবে দূর থেকে, অধিকার দেখাবে না। মানুষটা যেভাবে ভালো থাকতে চায় থাকুক, সে অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাইলে থাকবে। সোয়া এতদিনে একটা কথা বুঝে গেছে, জোর করে পাগলামি করে শুধু পাগল উপাধিটাই পাওয়া যায়, কারো ভালোবাসা পাওয়া যায় না। তাই তো এতটা জোর করে পাগলামি করেও সাদের মনে জায়গা করে নিতে পারল না। সাদি এখন নির্বাক দৃষ্টিতে সোয়ার দিকে তাকিয়ে আছে। সোয়া কোনো রেসপন্স করছে না, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। পরি সাদির কোলে বসে সাদির দাড়ি নিয়ে খেলছে, কখনো টানছে কখনো হাত বোলাচ্ছে। চাপ দাড়িগুলো একটুখানি বড় হয়েছে। ভেবেছিল আজকে সেলুনে যাবে, কিন্তু সোয়ার জন্য আজ যেতে পারল না। নাজমা বেগম গরম গরম ভাত নিয়ে এসেছে, ইলিশ মাছ ভাজা দিয়ে, সাথে কাঁচামরিচ। এটা সোয়ার প্রিয়। সোয়ার পায়ের কাছে বসেছিল সাদি। নাজমা বেগম সোয়ার মাথার কাছে বসে, আপা যাও খেয়ে এসো। সাদি গম্ভীর গলায় জবাব দেয়, পরে খাবো। তোমার জন্য তোমার বাবা, চাচা, ভাই অপেক্ষা করছে, যাও। এবার আর সাদি না করতে পারল না, চুপচাপ পরীকে কোলে নিয়েই চলে যায়। সাদি যেতে সোয়া চোখ খোলে। নাজমা তাকে উঠে বসতে সাহায্য করে। সোয়া শুধু এক ঢোক পানি খায়।
নাজমা এত করে জোর করেও একটা দানা ভাত মুখে দিতে পারল না। সোয়া পানি খেয়েই আবার শুয়ে পড়েছে। নাজমা এতবার ডাকছে, এত কথা বলছে, কিন্তু সোয়া কোনো জবাবই দিচ্ছে না। ভারী অবাক হয় নাজমা বেগম। পায়ে কি বেশি ব্যথা করছে? এমন চুপচাপ থাকার মেয়ে তো তার নয়। 102 ডিগ্রি জ্বর নিয়েও মেয়েটা অনবরত কথা বলে চলে। হাত কেটে গিয়েছিল একবার, 4টা সেলাই পড়েছিল, তবুও সে চুপচাপ থাকেনি, বরং কথা বলতে বলতে পাগল করে দিচ্ছিল সকলকে। একটু ব্যথা লাগলে কাঁদতে কাঁদতে অস্থির করে তুলছিল সকলকে। আর আজকে সে মেয়ে এতটা চুপচাপ হয়ে গিয়েছে, হয়তো আজকে একটু বেশিই ব্যথা পেয়েছে। নাজমা বেগম ভাতের থালা রেখে কপালে হাত দেয়। জ্বর খুব বেশি নেই। কপালে চুমু খেয়ে লাইট অফ করে দিয়ে চলে যায় সে। নাজমা বেগম চলে যেতে সোয়া চাপা স্বরে কান্না করতে থাকে। সাথে 2-3 বার রুটি মুখে নিয়েছে, গলা দিয়ে খাবার নামছে না তার। সাজ্জাদ, সেলিম, সিফাত কেউই খেতে পারছে না। মমতা বেগম তো আহাজারি করেই কেঁদে চলেছেন। বাড়ির ছোট সদস্য সোয়া, পরিও ছোট কিন্তু নীরব, আর সোয়া চঞ্চল। চঞ্চল প্রকৃতির মানুষ হঠাৎ চুপচাপ হয়ে গেলে সকলের মনই দাগ কেটে যায়। সাবিনা বেগম মমতা বেগমের ভাত মেখে দিয়ে মাছের কাঁটা বেছে দিতে থাকে। মা, আপনাকে ওষুধ খেতে হবে, ভাত অল্প খেয়ে নিন। অমত করে না মমতা বেগম। কাঁদতে কাঁদতে অল্প ভাত মুখে দিতে থাকে। সাদি হাত ধুয়েই উঠে পড়ে। কেউ তাকে আর কিছু বলে না। সাদি চলে যায় সোয়ার রুমে। দরজা খোলার আওয়াজে সোয়া কান্না থামিয়ে ফেলেছে। দরজা বন্ধ করে সোয়ার পাশে এসে বসে সাদি। লাইট জ্বালায় না, হয়তো সোয়ার সমস্যা হবে। মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই দেখতে পায় হিমি নামটা। জলজল করছে। সোয়াও হালকা চোখ খুলে দেখেছে। নামটা দেখে বুকের ব্যথা যেন আরও বাড়তে থাকে। কান্না আটকে রাখা দায় হয়ে পড়ে। সাদি কল কেটে দেয় এবং ফোনটা বন্ধ করে সোয়ার পাশে শুয়ে পড়ে। সোয়ার মাথাটা নিজের বুকের উপর রাখতে যেতেই সোয়ার শক্তি দেখিয়ে সরিয়ে যায়। তাতে বেশ ব্যথা পায়। সাদি অবাক হয়ে উঠে বসে। এই মেয়েটা কাল অবধি সাদির কাছে আসার জন্য পাগল ছিল, আর আজকে এদের কী হলো? আমি কি করেছি জানি না, তবে সরি। এমন কেন করছো তুমি? সোয়া সাদির কথায় কোনো কান দেয় না। সে চিৎকার করে বাবা বলে ডেকে ওঠে। সাদি কপাল কুঁচকে ফেলে। আশ্চর্য, তোমার বাবাকে কেন ডাকছ? সোয়া কোনো জবাব দেয় না। সে আগের মতোই চিৎকার করে বাবা বলে ডাকছে। সোয়া চিৎকারে সাজ্জাদ সহ বাড়ির সকলেই চলে এসেছে দরজার সামনে, কিন্তু দরজা বন্ধ। মমতা বেগমের আহাজারির কান্না বেড়ে গেছে। সকলে দরজা ধাক্কাচ্ছে এবং সোয়াকে ডাকছে। সাদি নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সাদি সোয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কঠোর হতে বাধ্য করো না ইডিয়েট, পরিণাম কিন্তু খারাপ হবে। সোয়া এবার শব্দ করে কেঁদে ওঠে। চোখ দুটো ফুলে গেছে সোয়ার, গাল লাল হয়ে গেছে। সাদি এবার চিৎকার করে বলে ওঠে, কি হয়েছে? আমার না বললে বুঝবো কি করে? ততক্ষণে সিফাত দরজা খুলে ফেলেছে চাবির সাহায্যে। সাদির চিৎকারের সকলের ভয় আরও বেড়ে গেছে। সেলিম গিয়ে সোয়াকে জড়িয়ে ধরে। সাজ্জাদ কঠিন দৃষ্টিতে সাদির দিকে তাকায়। কি হয়েছে? সোয়া হেসকি তুলতে তুলতে বলে, আমি তোমাদের সাথে ঘুমাবো। ব্যাস, সাদের রাগটা যেন আরও বেড়ে যায়। মেয়েটা বড্ড বার বেড়েছে। সোয়ার টেবিলে থাকা কাঁচের গ্লাস এবং জগ ফেলে দিয়ে হন করে রুম থেকে বেরিয়ে যায় সাদি। সকলে সাদির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দুজনের মধ্যে কিছু একটা হয়েছে, এটা বেশ বুঝতে পারছে সকলেই। আমার সাদুর কি হয়েছে? আমার সাদু তো রাগে না। ওরে তোরা কি বলছিস? বলতে বলতে সাদির পিছনে যায় মমতা বেগম। নতুন ভোর, নতুন দিনের সূচনা। সাদির দিনকাল একটুও ভালো যাচ্ছে না। সেই দিনের পর কেটে গেছে 1 সপ্তাহ। একই বাড়িতে থেকে সোয়ার দেখা পাওয়া দায় হয়ে উঠেছে। সারাক্ষণ রুমে বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। সাদির সামনে গেলে চোখ বন্ধ করে ফেলে। হাজার ডাকলেও সাড়া দেয় না। নিজেকে পাগল পাগল লাগছে সাদির। অফিসেও মন টিকছে না, কাজে মন দিতে পারছে না, খেতে পারছে না। গোছালো সাদি পুরো অগোছালো হয়ে গেছে। এটা বাড়ির সকলে খেয়াল করলেও এ বিষয়ে কেউ কোনো কথা বলছে না। সোয়া এখন মোটামুটি সুস্থ, হাঁটতে পারে না ভালোভাবে, তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু আধটু চলাফেরা করতে পারে। সাদি অফিসে যাওয়ার পরে সে রুম থেকে বের হয়। মমতা বেগম, বড় মা এবং আপির আদর খায়। তারা সারাদিন সোয়ার পেছনে লেগে থাকে, সোয়াকে স্বাভাবিক করার চেষ্টা করে। আবার সাদি আসার আগে রুমে চলে যায়। আজকেও গল্প করছিল মমতা বেগমের সাথে। ওদের সামনে বসে পড়ি খেলছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। এই সময় কে আসলো? মনে প্রশ্ন জাগে সোয়ার। মমতা বেগম উঠে দরজা খুলে দেয়। সাদি এসেছেন। উস্কো খুস্কো চুল, লাল লাল চোখ দুটো, ভারী ক্লান্ত দেখাচ্ছে সাদিকে।
শার্টের 3টে বোতাম খোলা। দাদুভাই তুমি এই সময়ে? সাদি কোনো জবাব দেয় না। সাদির পিছন থেকে বেরিয়ে আসে ইরা এবং রিমি। মমতা বেগমকে সালাম দিয়ে ভিতরে ঢুকে পড়ে। অভিমানী সোয়ার অভিমান গলবে কি করে? সাদি ইরা এবং রিমিকে এনেছে সোয়ার সাথে কথা বলানোর জন্য, সোয়ার মনের ভাব জানার জন্য, সোয়ার সমস্যাটা কী সেটা বোঝার জন্য। কিন্তু ওরা কি করছে? সোয়াকে নিয়ে মুভি দেখতে বসে গেছে। ফানি মুভি। 3জন মুভি দেখছে আর খিলখিল করে হাসছে। এতদিন পরে সোয়াকে হাসতে দেখে সাদির যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে। ওদের সাথে ভালোভাবেই কথা বলছে, কিন্তু সাদির সাথে বলছে না। নাজমা বেগম মেয়ের হাসি দেখছে। এতদিনে তার কলিজা ঠান্ডা হলো। মা তার সন্তানের উপর যতই রেগে থাকুক না কেন, সন্তানের মন খারাপে মায়েরাই বেশি ভেঙে পড়ে। মমতা বেগমও ওদের সাথে মুভি দেখতে বসে গেছে। সাবিনা বেগম আর সিমি পাকোড়া বানাচ্ছে। এটা সোয়ার প্রিয়। সাদি এসে ওদের পাশে বসে। দৃষ্টিটা সোয়ার দিকে। পায়ে ব্যান্ডেজ এখনও খোলা হয়নি। পা টান টান করে মেলে দিয়ে বসেছে সোয়া। সাদি ঠিক সোয়ার পায়ের কাছে বসেছে। ব্যান্ডেজের উপর হাত বুলিয়ে দিচ্ছে। সোয়া খেয়াল করছে কিন্তু কিছু বলছে না। মুখে হাসি বজায় রেখে মুভি দেখে চলেছে। পাক্কা 2 ঘন্টায় একটা মুভি শেষ করে ওরা ওঠে। সকলেই ভীষণ মজা পেয়েছে মুভি দেখে। মমতা বেগমের কোমর ব্যথা হয়ে গেছে, তাই তিনি একটু হাঁটতে চলে গেছে। সিমি পাকোড়া চা দিয়ে গেছে ওদের। সোয়া চা খেতে পারে না, তারপর ঠোঁটা জিব্বা পড়ে যায়, তাই সে শুধু পাকোড়া খাচ্ছে। রিমি সাদির মুখে একটা পাকোড়া ঢুকিয়ে দেয়। সাদির রাগী দৃষ্টিতে রিমির দিকে তাকাতেই রিমি দাঁত কিরমির করেই হাসে। ইরা চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলে, সোয়া তোমার জন্য ছেলে দেখেছি আমি, দারুণ দেখতে এবং প্রচণ্ড রোমান্টিক। সোয়াল শক্ত হয়ে করে ফেলে সাদি। এদের নিয়ে এসেছে সমাধান করতে, আর এরা নাকি আবার ঝামেলা বাড়িয়ে দিচ্ছে। সোয়া ব্রু কুসকে বলে, রোমান্টিক তুমি জানলে কি করে? আমি জানবো না, আমারই তো এক্স। রিমি ইরার মাথায় গাঁটটা মেরে বলে, তোর এক্স কোন লেভেলের পাগল হবে সোয়া জানা আছে, চুপচাপ থাক। ইরা বেংসি কাটে। সোয়া ইরার দিকে একটু সেফে বসে। ব্রেকআপ কেন করলে? আই মিন রোমান্টিক ছিল, হ্যান্ডসামও ছিল, আই নো। তাহলে? ইরা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়ে বাস ছিল একটা, দুনিয়া যত মেয়ে ছিল সব তার সেনা। সোয়া খিলখিল করে হেসে ওঠে। তার সাথে তাল মিলায় রিমি। সাদি ফুস করে একটা শ্বাস টানে। এদের দিয়ে কিচ্ছু হবে না তার জানা আছে, তাই ফোনটা হাতে নিয়ে রিমিকে টেক্সট করে, আমাদের প্রাইভেসি লাগবে, বের হ। রিমি মেসেজটা পড়ে সাদির দিকে সরু চোখে তাকায়। সাদি ইশারায় বেরোতে বলে। রিমি হাই তুলে দাঁড়িয়ে যায়। ইরা ইমন শিপন আশিক আসছে। চল এগিয়ে নিয়ে আসি। 2 হাত ভর্তি গিফট আনছে সোয়ার জন্য। চল হেল্প করে আসি। বলতে বলতে ইরা চুল ধরে টেনে নিয়ে যায়। দরজাটাও বন্ধ করে দিয়ে যায়। সোয়া লাস্ট পাকোড়াটা মুখে পুড়ে হাত ঝাড়ে। হাতে তেল মোছার জন্য আশেপাশে তাকায়। তেমন কিছু না পেয়ে বিছানার চাদরের সাথে মুছে ফেলে। এটা দেখে সাদের হাসি পায়। আজকে হাসি আর আটকায় না। ঠোঁট মেলে একটুখানি হাসে, শব্দহীন হাসি। এতক্ষণে সোয়া তাকায় সাদের দিকে। এক পলক তাকিয়েই সাথে সাথে আবার চোখ নামিয়ে ফেলে। বিছানা থেকে নামার জন্য ভাঙা পাটা নিচে নামাতে যায়। সাদি এগিয়ে আসে, 2 হাতে সোয়াকে জাপটে ধরে। সোয়া চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে। সাদি সোয়ার কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কারণ না বললে খেয়ে ফেলবো তোমায়। সোয়া চোখ খোলে। পেটের উপর শক্ত করে ধরে রাখা সাদের হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু পারে না। পুরুষালী শক্তপোক্ত হাতের কাছে সোয়ারের পুচকে হাত তো চুনোপুটি। সোয়ার প্রচেষ্টা দেখে সাদি বিরক্ত হয়। আবার 2 হাতে ধরে সোয়াকে। ব্যথাও পাচ্ছে সোয়া একটু আটটু। ছাড়ুন আমাকে। সাদি আরও একটু শক্ত করে চেপে ধরে। অধৈর্য করে দিচ্ছে মেয়েটা। সাদির রাগও বেড়ে যাচ্ছে। এবার সোয়া ভীষণ ব্যথা পাচ্ছে। সাদি ধমকে বলে, বলবা কি না? সোয়া কোনো জবাব দেয় না। একদম বলবে না সে। কেন বলবে? এমন একটা ভাব করছে যেন সে কিছুই জানে না। সোয়ার চোখে পানি চলে এসেছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে রেখেছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে সাদি। রাগ দেখিয়ে এর মুখ থেকে কথা বের করা যাবে না, বুঝে গেছে। তাই এবার হাতটা নরম করে ফেলে। সোয়াকে মুখোমুখি বসিয়ে দেয়। 2 হাত সোয়া 2 গালে রেখে শান্ত গলায় বলে, জান বলো প্লিজ, কেন ইগনোর করছো? ভালো লাগা শেষ? সোয়া কঠিন দৃষ্টিতে তাকায় সাদির দিকে। নাক ফুলছে, জোরে জোরে শ্বাসও টানছে। এমনটা হয় সোয়া ভীষণ রেগে গেলে। এখন সোয়া ভীষণ রেগে আছে বুঝতে পেরেছে সাদি। কিন্তু কী নিয়ে এত রাগ? সবই তো ঠিকঠাকই ছিল। তাহলে? তাছাড়া সোয়া এত সহজে ভেঙে পড়ার মতো মেয়ে নয়। খুব বেশি আঘাত না পেলে সোয়া কাঁদে না। আমার কাছে কেন এসেছেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করি। আমাকে তো আপনার পছন্দ না। আপনার এক্স গার্লফ্রেন্ডের কাছে গিয়ে যান।
আমি আর আপনাকে ডিস্টার্ব করব না, ডিভোর্স। বাকিটা শেষ করার আগে সাদি তার পুরুষালী উষ্ঠদয় সোয়ার গোলাপি টকটকে উষ্ঠদয়ের ভাঁজে ঢুকিয়ে দেয়। স্তব্ধ হয়ে যায় সোয়া। হাত দুটো আপনা আপনি চলে যায় সাদির চুলে। আস্তে আস্তে দুই উষ্ঠদয়ের গভীরতা বাড়তে থাকে। স্যুপ করানোর উদ্দেশ্য থাকলেও সাদির অজানা সুখের সন্তান পেয়ে যায়। পুরুষালী হাতের বেহায়া স্পর্শ এবং পুরো উষ্ঠের গভীর চুম্বন দুটোই দিশেহারা করে তুলেছে সোয়াকে। সহ্য করতে পারছে না সে। ভালো লাগা, খারাপ লাগা সব মিলেমিশে এক অজানা সুখে বাড়ছে সে। দমও নিতে পারছে না। চটপট করতে থাকা সোয়া দুহাতে সাদিকে দূরে ঠেলতে চাচ্ছে। বিরক্ত হয় সাদি। চুম্বন থামিয়ে গভীর দৃষ্টিতে তাকায় সোয়ার দিকে। আকতি ভরা গলায় বলে, 5 মিনিট চুপচাপ থাকো না জান, জাস্ট 5 মিনিট। নাক দিয়ে শ্বাস টানো। এরপর আর চটপট করার সাহস হয়ে ওঠে না সোয়ার। চোখ দুটো বন্ধ করে সাদের গভীর স্পর্শ অনুভব করতে থাকে। গম্ভীর পুরুষের ঘন নিঃশ্বাস গুনতে থাকে। নিজেও সঙ্গ দেওয়ার চেষ্টা করে শখের পুরুষের গভীর আদরে। তখনই দরজায় কড়া নাড়ে। দুবদাব শব্দ বেড়েই চলছে। ইমন, শিপন, ইরা, রিমা, আশিক ওদের গলা শোনা যাচ্ছে। সোয়া সাদিকে সরানোর জন্য আবারও ছটপট করতে থাকে। সাদি সোয়ার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ছেড়ে দেয়। সোয়া মাথা নিচু করে হাঁপাচ্ছে। নিঃশ্বাস যেন তার আটকে ছিল। সাদি বা হাতের বিদ্যা আঙ্গুলে নিজের ঠোঁট মুছে বলে, নাইস টেস্ট বলে সে আয়নার সামনে চলে যায়। সোয়া লজ্জায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আয়নায় নিজেকে ভালো করে দেখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নেয় সাদি। কামিন বলতে দেরি সকলের হুড়মুড়িয়ে ঢুকতে আর দেরি হয় না। স্বামীর গভীর দৃষ্টিতে সোয়া এবং সাদিকে পর্যবেক্ষণ করছে। সাদি আয়নার সামনে থেকে সরছেই না। আর সোয়ার গাল দুটো লাল টকটকে হয়ে গেছে। কম্বল দিয়ে মাথা ডেকেছিল। রিমি কম্বল সরিয়ে নিয়েছে। বাই এনি চান্স সোয়াকে লজ্জা পাচ্ছে? এই জীবনে স্বামীর সব দেখেছে, কিন্তু সোয়াকে কখনো লজ্জা পেতে দেখেনি। শিওর হওয়ার জন্য সোয়ার পাশে বসে প্রশ্ন করেই পেলে, তুমি কি লজ্জা পাচ্ছ সোয়া? সাদি দপ করে তাকায় সোয়ার দিকে। সকলের নজর আটকে যায় সোয়ার মুখপানে। এতগুলো মানুষকে তাকাতে দেখে সোয়ার ঠোঁট উল্টে বলে ওঠে, লজ্জা পাবো না? সন্তান আসতে চলেছে আমার। সাদির হাত থেকে তেতলে চিরুনি পড়ে যায়। শিফন মুখে আপেলের টুকরো ঢুকিয়েছে, কামড় দিতেই ভুলে গেছে। আশিক পানি খেতে গিয়েছিল, কেসে ওঠে সে। ইরা, রিমি বড় বড় চোখ করে সোয়াকে দেখছে। স্বামীর কটমট চোখে তাকায় সাদির দিকে। শালা হারামি, টয়লেটে সময় বেশি লাগলে সেটাও আমার সাথে শেয়ার করিস। একটা প্যান্ট কিনলে আমাকে বলে কিনিস। হট একটা মুভি দেখতে ইচ্ছে হলে সেটাও আমাকে বলিস। আর আজকে বাসর করে ফেললি আমাকে ছাড়া। এতটা অবহেলা আমি সহ্য করব কিভাবে? উপর থেকে কেউ দড়ি ফালাও, আমি চইলা যাই। এ ধরনীতে আমি আর থাকতে চাচ্ছি না। মিথ্যে মিথ্যে কান্নার অভিনয় করে স্বামীর। সাদি দীর্ঘ শ্বাস ফেলে। সবগুলো একটা ড্রামাবাজ তার কপালেই ছিল। রিমি সেফে বসে সোয়ার সাথে। আমাকে প্রথম থেকে বলো সোয়া, কিভাবে শুরু করলে? কে আগে এগিয়েছিল? কিভাবে শেষ হলো? ঘটনাটা কবে ঘটেছে? সবটা একে একে বলো। সোয়া এক পলক তাকায় সাদির দিকে। সাদি চোখ বড় বড় করে বলতে না করে। সোয়া মুখ বাঁকায়। আপু, বলতে না করছে কেন বলো তো? ওই যে মিহি পিয়ে আছে না, তোমরা তো তাকে চেনো। তোমাদের সাথে শেয়ার করলে যদি তোমরা মিহি পিহিকে বলে দাও, তাহলে তো সে ওনাকে রিজেক্ট করে দিবে। আর যাই হোক, বউয়ের সাথে উল্টাপাল্টা করা ছেলের সাথে তো আর সে পরক্রিয়া করবে না, তাই না? সকলের মুখ এবার কই মাছের মতো হা হয়ে যায়। বলে কি সোয়া? মিহি আসলো আবার কোথা থেকে? সোয়া থেকে রোমাঞ্চকর মুহূর্ত শোনার জন্য মিহির কথা চেপে যায় ওরা। মিহির চ্যাপ্টার পরে ধরা যাবে। সোয়া, তুমি বলতে থাকো, আমি মিহিকে বলে দিব, চলবে? ইরা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ আপু, আমিও বলবো। আজকে একটু আগে উনি আমার কাছে জিজ্ঞেস করছিল আমার কি হয়েছে। আমিও বলছিলাম না। তাই উনি ঠাস করে, সোয়ার কথা শেষ হওয়ার আগে সাদি বলে ওঠে, ঠাস করে একটা সর মেরে দিয়েছি। এখন চুপ না করলে বিদেশ চলে যাব, আর আসবো না। সকলে বিরক্ত হয়ে তাকায় সাদির দিকে। সোয়ার মুখখানা চুপসে যায়। স্বামীর মুখে আস্ত একটা আপেলের টুকরো পুরে বলে, যেখানে খুশি যা, আমাদের জ্বালাচ্ছিস কেন? শুনতে তো দিবি, সারাক্ষণ পক পক করিস খালি। সোয়া গুমড়ো মুখে বলে, মিহিকে নিয়ে সাথে নিয়ে জাহান্নামে যান গিয়ে, আমার কি? আমিও গবুর কাছে চলে যাব। সাদির কপালে 3টে বাজ পড়ে। এই গবুটা আবার কে? কোথা থেকে আসলো? আশিক প্রশ্ন করে। এই গবুটাকে মাই প্লট মুভির হিরোর গ্যাব্রিয়েট। আমি ভালোবেসে গবু নাম দিয়েছি। সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ইডিয়েট। স্বামীর বাহবা দেয় সোয়াকে। বাহ সোয়া বাহ, গ্র্যাভিয়েট থেকে গবু,
তা আমাদের সাদিকে ভালোবেসে কি নাম দিয়েছ? সাদু বেবি। সকলে একসাথে সুর তুলে বলে ওঠে, ও হো, সাদু বেবি। সব পাগলের একসাথে আড্ডা দিয়ে সাদি বেরিয়ে যায়। অফিসে প্রচুর কাজ। এ সপ্তাহেই আবার অস্ট্রেলিয়া যেতে হবে তাকে বসের সাথে। সে ব্যবস্থা করার দায়িত্ব সাদির কাঁধে পড়েছে। সোয়াকে নিয়ে টেনশন করে কাজ করতে পারল না কয়েকদিন। আপাতত সোয়াকে নিয়ে টেনশন নেই, তবে সোয়ার মন খারাপ হওয়ার কারণটাও খুঁজে বের করা দরকার। পরবর্তীতে আবারও একই বিষয় নিয়ে মন খারাপ বা ভুল বোঝাবুঝি হতে পারে। সাদি চাইছে না তাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। নিজের রুমে ল্যাপটপে কাজ করতে থাকে সাদি। পাশের রুম থেকে হাসাহাসি শব্দ আসছে। কাজ করতে একটু অসুবিধা হলেও বিরক্ত হচ্ছে না সাদি। ওই রুমে থাকা প্রতিটি মানুষ সাদির কাছে ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। রাতের খাবার খেয়ে তবেই সবাই বাসায় যাবে। আগে যেতে চেয়েছিল সাবিনা বেগম এবং নাজমা বেগম, যেতে দেননি। সোয়াজকে ভীষণ হেসেছে। এই কয়েকদিনের মন খারাপ তার গায়েব হয়ে গেছে। সবাই সাদে গিয়েছে। পরিণীকে নিয়ে গেছে ওদের পরির দাদু, তার জন্য নতুন দোলনা এনেছে সাদে, সেটাই দেখাতে। আপাতত সোয়া একা আছে, হাঁটতে পারছে না বলে আবারও মন খারাপ হচ্ছে। পা ভাঙার আর সময় পেল না। সাদি কাজ শেষ করে আসে সোয়ার রুমে। সোয়াকে একা বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, বাদরের দল কোথায়? সাদি গেছে। সাদি বসে পড়ে সোয়ার পাশে। সোয়া সাদিকে বসতে দেখে দু হাতে ঠোঁট চেপে ধরে। আবারও দম বন্ধ করা চুমু খেতে আসলে মরেই যাবে। আলতো হাসে সাদি। প্রথমবার সাদিকে হাসতে দেখল সোয়া। লোকটা হাসছে, এত সুন্দর কেন লোকটার দাঁতগুলো? ভালো করে হাসলে মনে হয় আরও সুন্দর লাগবে। কিপটা লোক, হাসির বেলায় ও কিপটামি করে। সোয়ার ভাবনার মাঝে কানে ভেসে আসে হৃদয় কাঁপানো কয়েকটা শব্দ। আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই, আমি তোমাতেই সন্তুষ্ট। বেরিয়ে যায় সাদি, রেখে যায় হতদম্ব হয়ে বসে থাকা সোয়াকে। মনে মনে কয়েকবার আওড়ায় সাদির বলা কথাগুলো। পরপরে লাফিয়ে ওঠে সোয়া। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে হৃদয়হরণী। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।